আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 অর্থনীতি কমপ্লিট কোর্স থেকে। ইন্ট্রো ভিডিওতে বা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তোমরা আসলে দেখেছিলে যে আমি বলেছিলাম তোমাদের পূর্ণাঙ্গ এসএসসি 2026-এর যে সিলেবাসটি আছে তার প্রত্যেকটি অধ্যায় আমাদের এই যে প্লেলিস্ট বা এই যে কোর্সটিতে আছে ধরে ধরে পড়ানো হবে। এবং সেই ধারাবাহিকতায় আসলে এবার শর্ট সিলেবাসে যেহেতু পরীক্ষা হচ্ছে, শর্ট সিলেবাসের সর্বপ্রথম অধ্যায় অর্থাৎ বইয়ের আঙ্গিকে দ্বিতীয় অধ্যায়ের যেটা আছে সেটার মূল আলোচ্য বিষয় আজকের আলোচনা করা হচ্ছে। এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারাসমূহ। এবং তোমরা জানো যে আমরা বলেছিলাম যে ক্লাসে যে পিডিএফটি পড়ানো হবে এই পিডিএফটি প্রত্যেকটি লাইনই গুরুত্বপূর্ণভাবে যেটা আছে ধরে ধরে পড়ানো হবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের দাগিয়ে দেওয়া হবে। তো যার ফলে তোমাদের যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো যদি তোমরা পরীক্ষার অনেকটা আগেই পেয়ে যাও তোমাদের জন্য পড়া কিন্তু খুবই সুবিধা হয়ে যাচ্ছে। তো এই পিডিএফটা পেতে হলে অবশ্যই প্রত্যেকটি ক্লাস করতে এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাসে প্রথমে মাঝে অথবা শেষে বা যে কোনো সময় একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি ক্লাস করার পর অর্থাৎ 6টি ক্লাস করার পর একটা কম্বাইন যেটা পাসওয়ার্ড হবে এইটা দিয়ে আসলে যে মূল পিডিএফটা আছে এটা আনলক করা যাবে। তো এটা খুবই একটা কমপ্লেক্স ব্যাপার, এটার জন্য তোমাদের প্রত্যেকটি ক্লাস করতে হবে, ক্লাস না করলে তোমরা জিনিসগুলো পাবে না। এটার কারণ কি আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলেছিলাম। তো বেশি কথা না বাড়িয়ে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আজকের যে অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটি চলো শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমাদের যে জিনিসগুলো আছে আমরা দেখতে পারতেছি যে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারাসমূহ। অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানা জরুরি। এখন এই গুরুত্বপূর্ণ বিষয় কী কী সেটাই আমরা দেখব। সম্পদ ও দ্রব্যের সংজ্ঞা এবং এর শ্রেণীবিভাগ, সুযোগ ব্যয় ও চয়ন, আয় সঞ্চয় বিনিয়োগ, অর্থনৈতিক কার্যাবলী এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এই অধ্যায়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই যে অধ্যায়টি আছে এখানে অর্থনীতির খুবই যে গুরুত্বপূর্ণ টার্ম আছে বা ছোটো ছোটো জিনিস আছে যেমন সুযোগ ব্যয় অথবা চয়ন, আয় সঞ্চয় বিনিয়োগ এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। অর্থনীতির মূল আলোচনায় যাওয়ার আগে এই মৌলিক ধারাগুলো অর্থনীতিকে বুঝতে সহায়ক করবে। এখন একটা কথা সেটা হচ্ছে কি তোমরা জানো যাদের ডাক্তার বিষয় বা ডাক্তারি পড়াশোনা করে অর্থাৎ এমবিবিএস পড়াশোনা করে তাদের কিছু টার্ম আছে তাদের ডাক্তারি ভাষায় সেইগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় কিছু টার্ম আছে, তেমনই অর্থনৈতিক ভাষায়ও কিছু টার্ম আছে যেমন যে সুযোগ ব্যয় বা চয়ন। এই জিনিসগুলো দ্বারা অনেক বড় বড় জিনিস বোঝানো হয় যেটা খুবই ছোট একটা ওয়ার্ড দ্বারা ডিফাইন করা হচ্ছে এবং এইটাই আসলে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় যে আমরা এই ছোট ছোট জিনিসগুলো ব্যাখ্যা আসলে পড়বো এবং কিভাবে এটা কি বলা হয়ে থাকে বা না বলা হয়ে থাকে সেটা আসলে আমরা দেখব। তো আমাদের প্রথম যেটাতে 2.1 আছে অর্থনৈতিক সম্পদ। আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি চিনে থাকি। অর্থাৎ সম্পদ বলতে কি বোঝে যে আমাদের কাছে কিছু হয়তো বা আমরা টাকা পয়সা বুঝি বা আমাদের অনেক জমি জমা আছে বা আমাদের অনেক লিকুইড মানি থাকতে পারে, এইগুলোকে আমরা সম্পদ হিসেবে ধরে থাকি। কিন্তু অর্থনীতির ভাষায় আসলে সম্পদ জিনিসটা কি সেটা আমরা চলো দেখি। আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে সম্পদ শব্দটি আসে, যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক। একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ নয়। এই যে কথাটা বললাম যে যখন একজন অর্থনীতিবিদ হবে তার কাছে কিন্তু সকল জিনিসই সম্পদ হিসেবে কাজ হবে না বা সম্পদ হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ নয়। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস, অর্থনীতির সম্পদ হলো কি সেই সমস্ত জিনিস আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে নিচ্ছি। অর্থনৈতিক সম্পদ হলো সেই সমস্ত জিনিস যেই জিনিসগুলো পেতে অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সেই সম্পদগুলো হচ্ছে সেইগুলো অর্থাৎ অর্থনৈতিক সম্পদ সেই সমস্ত জিনিস যা দ্রব্য এইগুলো পেতে আপনাকে ফিজিক্যাল মানি বা লিকুইড মানি যেটাই হোক এইটা ব্যবহার করতে হবে। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি এবং এই যে জিনিসগুলো আছে এবং এইটার জন্য যেটা ব্যবহার করা হতে থাকছে যে টাকা পয়সা বা যাই আছে এটাকে আমরা কি বলে থাকি, আমরা এটাকে সংক্ষেপে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি। এবার চলো আমরা দেখে নিই আসলে আর কি কি আছে। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোর অর্থনৈতিক দ্রব্য বলি যেমন ঘর বাড়ি আসবাবপত্র টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ আছে এবং ডাক্তারের সেবা শিক্ষকের পাঠদান। যেমন ডাক্তারের কাছে তুমি যে কি ট্রিটমেন্ট নিচ্ছ এটা কি তোমার এটা কি একটা শারীরিক কিছু না, এটা কি মানুষ ডাক্তারের মস্তিষ্ক বা আমি যেমন তোমাকে পড়াচ্ছি এটা কিন্তু আমাদের কোনো কায়িক শ্রম না, এটা কি আমার মানসিক শ্রম। তো এইটা কি আমাদের অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। তো সম্পদকে দুইভাবে বিভক্ত করা হচ্ছে যদি আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে কি অবস্তুগত সম্পদ। উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ তুমি যখন ডাক্তারের কাছে পরামর্শ দিতে যাচ্ছে অবশ্যই তাকে একটা নির্দিষ্ট ফি দিতে হচ্ছে। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার 4টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এই যে এই লাইনটা আমরা পড়ে নিলাম যে আসলে কোনো জিনিসকে যদি অর্থনীতিকে গুরুত্বপূর্ণ সম্পদ বলতে হয় তবে তার 4টি বিষয় থাকা আবশ্যক। 4টি বিষয় কি কি আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে উপযোগ, দ্বিতীয়ত হচ্ছে অপ্রাচুর্যতা,
আর তৃতীয় হচ্ছে হস্তান্তরযোগ্য বা হস্তান্তরযোগ্য, আর চতুর্থ আছে বাহ্যিকতা। এবার প্রত্যেকটা জিনিসের আমরা একটু ব্যাখ্যা দেখে দিই। উপযোগ বলতে বোঝা হচ্ছে কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। অর্থাৎ আজকে আমাদের এই যে ক্লাসটা কেন করা হচ্ছে, ক্লাসটা করলে তোমাদের অর্থনীতির যে খুঁটিনাটি সমস্যা আছে এগুলো সমাধান হয়ে যাচ্ছে। তাহলে কি এই যে ক্লাসটা তোমাদের কোনো জিনিসের অভাব মেটাচ্ছে? তোমাদের এই যে ক্লাসের গাফিলতি ছিল বা ক্লাসের এই যে গ্যাপটা ছিল এটা কি পূরণ করছে? তাহলে এটা কি তোমাদের উপযোগ বা অভাব মেটাচ্ছে। এবং কোনো দ্রব্য বা সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এই যে অভাবের যে সৃষ্টি, অর্থাৎ এই জিনিসটা না থাকলে মানুষের একটা অভাব সৃষ্টি হবে, এই ক্ষমতাটা থাকতে হবে। যেমন এই যে ক্লাসটা, এটা যদি তোমরা না করতে অন্য কারো ক্লাস তো করতে, কিন্তু এই যে ক্লাসে একটা অভাব তোমাদের ভিতরে থেকে যাচ্ছ যে আমাদের হয়তো বা কোনো একটা ক্লাস করলে আমাদের মূল যে বিষয়গুলো আছে এগুলো খুবই ভালোভাবে কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার হতো। এবং এটাই হচ্ছে উপযোগের মূল কনসেপ্ট। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা অর্থ দিয়ে কেনে না। অর্থাৎ যেই দ্রব্য উপযোগ নেই বা নেই এটা অর্থ দিয়ে কেনে না। এখন বলতে পারো ভাই আসলে আপনি তো এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন, তাহলে আমি কই অর্থ দিয়ে কিনতেছি? তুমি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ওয়াইফাই বিল দিচ্ছ অথবা তুমি যে মোবাইলে এমবি কিনতেছো এটা কিন্তু তো তোমার টাকা লাগতেছে। তুমি এই যে জানো যে টাইম ইজ মানি, এখানে বসে আছো, এই যে তোমার ক্লাসটা করতেছো, আমার এই যে যতক্ষণ ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে এই ক্লাসটা তোমরা করতেছো, এটা করতে তোমাদের কি সময় যাচ্ছে, এবং এটাই হচ্ছে তোমাদের যে টাকা বা অর্থ, এটাই হচ্ছে মূল ইনভেস্ট করতেছো। এবার দেখি অপ্রাযোজ্যতা কি? কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ এবং যোগান সীমিত থাকতে হবে। অর্থাৎ ধরো এই যে ক্লাসটা আছে এবং খুঁটিনাটি তোমরা তো জানো যে অর্থনীতির বিষয়ে অনলাইনে অনেক ক্লাস আছে, কিন্তু কোয়ালিটিফুল ক্লাস খুবই কম আছে। এখন যদি ধরে থাকো যে তোমাদের খুব বেশি ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়ানো হলো, প্রত্যেকটি লাইন বলে বলে পড়ানো হলো, কিন্তু হচ্ছে অন্য ক্লাস করেই তোমাদের কাজ আসছে না, সেই ক্লাসটি করে কোনো দরকার আছে? তো এই কারণে যে জিনিসটার যোগান সুমাপ্ত থাকতে হবে। বা যেমন সোনার দাম খুব বেশি হয়, কি আমরা জানলাম কিছুদিন আগে সোনার দাম কিন্তু আকাশ ছুঁয়ে গেছে। তো এই জিনিসটা যদি তোমাদের সোনা যদি সম্পদ প্রচুর থাকতো তাহলে কি সোনার দামে তো আকাশ ছুঁয়ে যেত। যেমন নদীর পানি বা বাতাস প্রভৃতির যোগান প্রচুর, এগুলো সম্পদ নয়। অর্থাৎ তোমরা দেখতে পারো যে আসলে নদীর পানি বা বাতাস এটা কি আমাদের বায়ুমণ্ডলে বা আমাদের এনভায়রনমেন্টে খুব বেশি আছে, যার ফলে আমাদের এইটার ওই যে যোগানটা আছে বা এটার উপযোগ কিন্তু সৃষ্টি হয় না, কারণ আমরা চাইলেই পাচ্ছি নদীর পানি, আমরা চাইলেই নিয়ে আসতে পারতেছি। বাতাস আমরা চাইলেই, আমাদের চারিপাশে অজস্র বাতাস আছে, আমরা চাইলেই নিঃশ্বাস নিতে পারতেছি বা বাতাস থেকে আমরা যে কোনো কার্যক্রম সমাপ্ত করতে পারতেছি। তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদ রূপান্তরিত হয়। এই যে কথাটা এটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিতে হচ্ছে, ধরো আমরা যে পানিটা খাই এই পানিটা কিন্তু পরিশোধন পানি। অর্থাৎ তোমরা বাজার থেকে যে পানিটা কিনো, ধরো মাম পানির একটা বোতল কেনো বা আমরা বলি স্পানি বা যেটা আছে স্পা বলি যে পানিটা, এইটা আমরা কিনে থাকি। তো পানি তো আমাদের আশেপাশে নদী নালাতে অনেক পানি আছে, কিন্তু আমরা এই পানিটা কেন খাচ্ছি না? কারণ কি পানিটা পানযোগ্য নয়। কিন্তু পানিটা যখন কেউ হয়তো বা এটাকে স্টোর করে এটার পিউরিফাই করে তোমাকে বোতলজাত করে দেওয়া হচ্ছে এবং এইটাকে খাওয়ার উপযোগ করে দেওয়া হচ্ছে, তখন তুমি খাচ্ছ। তো এই যে জিনিসটা এটা কি পানি সম্পদে রূপান্তরিত হচ্ছে। পানিকে যখন আমরা বোতলবন্দি করতেছি তখন কিন্তু এটা পানি, বা আবার যখন জমি গ্যাস বা যন্ত্রপাতি এগুলো চাইলেই প্রচুর পাওয়া সম্ভব নয়, এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য এবং এই জন্য এগুলোকে সম্পদ বলা হয়ে থাকে। তাহলে কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়ে নিলাম আরেকবার, যে কি যে জিনিসটার আসলে দ্রব্য বা সম্পদ হতে হলে যোগান সীমিত থাকতে হবে, আর একটা উপযোগ হতে হলে কী হতে হবে, এটার অভাব মেটানোর ক্ষমতা থাকতে হবে। এবার আমরা হস্তান্তরযোগ্যতে যদি চলে যাই, যে হস্তান্তরযোগ্য কি? সম্পদের একটি বৈশিষ্ট্য হলো হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য সম্পদ বলতে হচ্ছে হাত বদল হওয়া। এই যে আমি যে ক্লাসটা করতেছি, এই যে ক্লাসটা যদি আমি নিজে করে আমি কোথাও হয়তো বা স্টোর করে রাখতাম, আমি তোমাদের কাছে এইটার কোনো ভিডিও দিতাম না বা কোনো পিডিএফটা, বা এই যে পিডিএফটার কথা বললাম, যে পিডিএফটার আসলে তোমাদের একটা বললাম যে ক্লাসের যেখানে যেখানে ধরো পাসওয়ার্ড দেওয়া হবে, তো এই জিনিসটা যদি আমি তোমাদের শেয়ার না করতাম তাহলে কি তোমরা পিডিএফটা পেতে? তোমরা পিডিএফটা কিন্তু পেতে না। তাহলে পিডিএফটা কোনোভাবে কি হস্তান্তরযোগ্য হইতো? কখনোই হস্তান্তরযোগ্য হইতো না। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বা এইটার পরিবর্তিত হচ্ছে না, তো পিডিএফটা আমি করলাম, আমি এই দাগানো পিডিএফটা আমার কাছে রেখে দিলাম, তাহলে কিন্তু এটা আমাদের কোনোভাবেই সম্পদের সংজ্ঞায়িত হচ্ছে না। সম্পদ তখনই হবে যখন আমি এটা তোমাদের কাছে শেয়ার করব। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল হচ্ছে, অর্থাৎ আমি পাওয়ার পর তুমি হয়তো অন্য কেউ নিচ্ছে বা পরিবর্তন করা যাচ্ছে, তাই হলো সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না। কারণ প্রতিভাকে সম্পদ বলা কেন যাবে না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিভাটা আছে সেটা কিন্তু অন্য কাউকে দেওয়া হচ্ছে না, বা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের যে লেখনীগুলো এটা কিন্তু চাইলেই কেউ তার ভঙ্গিকে বা তার মতো করে লিখতে পারতেছে না, যার ফলে এটাকে আমাদের কোনোভাবেই বিশ্বকবির যে অর্থনীতির ভাষার সম্পদ বলা যাবে না।
টিভির মালিকানা বা এরপরে যেমন বলা হচ্ছে যে আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পদকে প্রতিভাকে মালিকানা বদল করা সম্ভব নয়, আবার টিভির মালিক বদল করা টিভি সম্পদ, অর্থাৎ দুইটা জিনিস দিল যে একটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের প্রতিভা, আর একটা হচ্ছে টিভি। এখন টিভিটা চাইলে কি একটা টিভি কিনছি আমি, টিভিটা আর কাউকে সেল করে দিলে সেই নতুন মালিক হচ্ছে, কিন্তু নজরুলের প্রতিভা কিন্তু অন্য কাউকে দেওয়া যাচ্ছে না, বা রবীন্দ্রনাথের প্রতিভা কিন্তু অন্য কাউকে দেওয়া যাচ্ছে না। এবার চলে আসি বাহ্যিকতা কি আছে। যে সমস্ত দ্রব্য অভ্যন্তরীণ গুণ বোঝায় তাদের অর্থনৈতিক ভাষায় সম্পদ নয়। অর্থাৎ যে সমস্ত দ্রব্য, আমি এই জিনিসটা একটু দাগিয়ে দিয়ে এরপর ক্লিয়ার করে দিচ্ছি যে কেননা একটি ব্যক্তি বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। ধরো কোনো ব্যক্তি কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান আছে, শারীরিক সৌন্দর্য আছে, শারীরিক গুণাবলীর সম্পদ বলা যাবে না। অর্থাৎ আমার যে স্কিলটা আছে, যে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি বা আমি তোমাদের এই যে পিডিএফটি তৈরি করছি, এই পিডিএফটার অন্য কারো হয়তো বা তৈরি করে স্কিল নেই, অথবা ধরো আমি তোমাদের যে ভঙ্গিকে পড়াচ্ছি এই স্টাইলটা হয়তো বা অন্য কারো নেই। এখন এই জিনিসটার কিন্তু বাহ্যিকতা নেই, কারণ আমি যে জিনিসটা দিচ্ছি এটা আমার ভিতর থেকে আসতেছে বা আমার নিজস্বতা। তো এই নিজস্বতা যখন আমার এটা কি আমার অভ্যন্তরীণ গুণ, আমার কথা বলার স্টাইল, আমার ওয়ে অফ প্রেজেন্টেশন, প্রত্যেকটা কি আমার নিজস্বতা, এবং এইটা কিন্তু অন্য কারো ভিতর তুমি খুব সহজে রিয়ালি পাবে না। যার ফলে এই জিনিসটার বাহ্যিকতা এটাই বোঝানো হচ্ছে, এবং এইটা কিন্তু সম্পদ হিসেবে হবে না যে পুঁজিবাদী বাজারে অর্থনীতি নানাভাবে এগুলোকে বিক্রয়যোগ্য সম্পদে পরিমাণ করা সম্ভব। কিন্তু আমার এইটাকে যদি আমি কোনো একটা আউটপুট ওয়াইজ তোমাদের দিই, অর্থাৎ আমার যেই এই যে ওয়ে অফ টিচিং বা আমাদের যে পড়ানোর স্টাইলটা, এটা আমি কি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, এইটা কিন্তু চাইলেই আমি একটা কোর্স করে তোমাদের কাছে বিক্রি করতে পারি, এইটা আমি তোমাদের বিক্রি করতে পারতেছি, কিন্তু আমার যে গুণটা আছে এটা কিন্তু তোমাদের সম্পদ না, কারণ আমার এই যে পড়ানোর স্টাইলটা এটা কিন্তু তোমরা কোনোভাবেই তোমরা ধারণ করতে পারতেছো না। আশা করি আমি নিজস্ব উদাহরণ দিয়ে বা নিজস্ব যে কথাবার্তাগুলো আছে এটা দিয়েই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এবং তোমাদের যে পিডিএফগুলো দেওয়া হবে সেখানে কিন্তু শুধু এই যে দাগানো হবে, কিন্তু এই যে পাশাপাশি যে দাগানো আছে এইগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এবার যদি দেখি আসলে আর কি আছে, সেখানে আছে সম্পদের শ্রেণী বিভাগ। এখন আমরা সম্পদ বললাম, সম্পদের কয়টি শ্রেণী বিভাগ আছে কি না আছে এটা তো আমাদের দেখতে হবে। তো উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার ব্যবহার করা হয়। অর্থাৎ উৎস বলতে সম্পদ যেখান থেকে সৃষ্টি করা হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা হচ্ছে, তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, উৎপাদিত সম্পদ। আমরা যদি দেখি আসলে প্রাকৃতিক সম্পদ কি, প্রকৃতির কাছ থেকে আমরা যে সকল জিনিসগুলো পাই এবং এই জিনিসগুলো আমাদের প্রয়োজন মেটায়। সম্পদের সবচেয়ে বড় ব্যাখ্যা কি, এটা আমাদের প্রয়োজন মেটাতে হবে, তাহলে সেটাই আমাদের কি প্রাকৃতিক সম্পদ। যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদী বা নদ নদী যা আছে বা নদ নদীর পানি, প্রত্যেকটা জিনিস যখন আমাদের উপযোগ ক্ষমতাকে আসলে মিটাচ্ছে তখনই কিন্তু এটা সম্পদ হিসেবে ব্যাখ্যা করা যাচ্ছে। আবার মানবিক সম্পদ, মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা বা দক্ষতা আছে যেগুলোকে মানবিক সম্পদ বলে, যেমন যোগ্যতা, প্রতিভা, দাক্ষণিক, সাংগঠনিক সম্পদা। অর্থাৎ তোমার একটা ফ্রেন্ড খুব ভালো নোট করতে পারে, এইটা কিন্তু তার মানবিক সম্পদ, এবং এই নোটটা দিয়ে তোমরা পড়াশোনা করতেছো। বা তোমাদের একটা ফ্রেন্ড খুব ভালো বক্তৃতা দিতে পারে, এখন তার যে বক্তৃতা সেটা শুনলে তোমাদের সকলের মতামত প্রকাশ হয়ে যাচ্ছে, তাহলে এটাই কি একটা মানবিক সম্পদের গুণাবলী। আর উৎপাদিত সম্পদটা যদি দেখি, প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে, অর্থাৎ আমাদের এই যে নাম্বার 1 এবং নাম্বার 2, অর্থাৎ এই দুটাকে যখন আমরা কাজে লাগিয়ে একটা নতুন একটা সম্পদ তৈরি করতেছি সেটাকেই বলা হয়ে থাকে হচ্ছে উৎপাদিত সম্পদ। ধরে থাকো যে কেউ হয়তো বা কাঁচামাল, একটা যে কোনো একটা কাঁচামাল এবং পাশাপাশি কায়িক শ্রম, তাহলে 1 + 1 যখন আমরা করতেছি কি হচ্ছে, 2 হচ্ছে। তো এইটাকে যখন আমরা ধরো এই যে 2 হচ্ছে, এটাকে যখন ব্যাখ্যা করতেছি উৎপাদিত সম্পদ এবং যা কাঁচামাল এবং মানুষের ব্যাখ্যা, অথবা ধরো বই খাতা আছে বা যা কিছু আছে, স্কুল আছে, স্কুল এবং শিক্ষক মিলে কি করতেছে, শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছে, তাহলে এটা কি একটা উৎপাদিত সম্পদের উদাহরণ। এবার দেখি আসলে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। কি আসলে দেখে উন্নয়নশীল সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক বিবরণের বিশেষ সম্পর্ক থাকে। এদেশের অর্থনৈতিক সম্পদের নিচে বিবরণ দেওয়া হলো, যেমন কি প্রথমটা কি আছে, কৃষি সম্পদ। আমরা জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখন যদি আমরা আসলে ব্যাখ্যায় যাই যে বাংলাদেশ কি দেশ, কৃষি প্রধান দেশ, এবং এই কৃষি প্রধান দেশে বাংলাদেশের কি এখানে বিস্তৃত এলাকা জুড়ে পলি সমৃদ্ধ উর্বর কৃষি জমি রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ জমি কি পলি সমৃদ্ধ উর্বর জমি বা কৃষি জমি। তোমাদের কিন্তু এমসিকিউতে এই লাইনগুলো আসতে থাকে, যেন আমি খুব শর্টলি দাগিয়ে দিচ্ছি। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত প্রভৃতি কৃষি উৎপাদনের সহায়ক। আমাদের তাহলে কৃষি উৎপাদনের সহায়ক কি কি, আমি যদি একটা অন্য কালি দিয়ে এটা একটু দেখিয়ে দিই যে আমাদের একটা গ্রিন কালি দিই, বা এটাকে কি বলে, কচি কলা পাতা যেটা বলে, এটা দিয়ে যখন দেখতেছি যে আসলে কী কী আছে, আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া,
আবহাওয়া, বৃষ্টিপাত, নদ নদী প্রভৃতি কৃষি উৎপাদন, এইগুলো আমাদের কি কাজে ব্যবহৃত হচ্ছে? এইগুলো আমাদের ব্যবহৃত হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো আছে এই সব কাজে। অর্থাৎ আমাদের এটা সহায়ক। সহায়ক কাকে বলে? সহায়ক বলতে হচ্ছে আমাদের ধ্রুবক বা যে কনস্ট্যান্ট যেটাকে বলে। অর্থাৎ কোনো জিনিসের করতে সহায়ক। তুমি একটা কাজ করবা, তোমার এই যে অর্থনীতি তুমি অতটা পড়তেছো, তোমার সহায়ক কি? সহায়ক একটা বই আছে হয়তো তোমার, যেটাকে সহজে বাংলা ভালো, বা অথবা সহায়ক একটা ক্লাস আছে, এই যে ভিডিওটা আছে এটা তোমার সহায়ক ক্লাস। তো এটাই হচ্ছে আমাদের উর্বর বা জমির অনুকূল আবহাওয়া। এদেশে 2019-20 সাল অর্থ বছরে মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল হচ্ছে 454.04 লাখ মেট্রিক টন। অর্থাৎ আমাদের পরিমাণটা মনে রাখতেই হলে যাচ্ছে যে 454.04 লাখ মেট্রিক টন। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপাদিত হয়। এছাড়া দেশের প্রায় 63 লাখ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এই লাইনটা আমরা একটু পিঙ্ক কালিতে দিই যেহেতু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যে আমার দেশে 63% লোক বা 63 লোক শতকরা তারা কৃষির উপর কি গুরুত্বপূর্ণ। কৃষির উপর কেন গুরুত্বপূর্ণ? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবার দেখি 2016-17 লেবার ফোর্স সার্ভে অনুযায়ী দেশের মোট শ্রম শক্তির 40.62% কৃষিতে নিয়োজিত রয়েছে, যেটা জিডিপি, আমরা জিডিপির পূর্ণরূপ কি জানি যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা আমরা সামনে যখন আসবো তখন পড়বো, জিডিপি তোমাদের আছে, সেটার 13.35% কৃষি থেকে আসে। অর্থাৎ এই লাইনটা অনেকটাই গুরুত্বপূর্ণ যে কি আমাদের যে জিডিপি আছে বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের 13.35% কোথা থেকে আসে? কৃষি থেকে আসে। এবার আমাদের দ্বিতীয় যে সম্পদটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ। সেটা যদি একটু আমরা দেখি খনিজ সম্পদে কী কী আছে। বাংলাদেশের খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়। অর্থাৎ আমাদের দেশ যেহেতু পলিমাটির দেশ, তো এইরকম টাইপের খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে না। তারপরেও যে পাওয়া যায় না এমন না, যেমন হচ্ছে এসব পর্যন্ত খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। প্রথমে কি আসে? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসে কী কী ব্যবহার হচ্ছে আমরা যদি দেখি যে প্রাকৃতিক গ্যাস হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারতেছি। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটা খনিজ সম্পদ। যদি তো বলা থাকে আসলে যে নিচের কোনটি বাংলাদেশের খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, যদি অপশনে থাকে বহু নির্বাচনী বা বহুপদী প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমরা এটা একটু খেয়াল করে রেখো। বাংলাদেশের অর্থনীতিকে সমীক্ষা 2020 অনুযায়ী আমরা কি কোন সমীক্ষা এটা 2020 অনুযায়ী বাংলাদেশের কয়টি গ্যাস খাত আবিষ্কৃত হয়েছে? 28টি। বাংলাদেশের কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে আমাদের 28টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। আমাদের এই যেই 2020-এর অবধি সমীক্ষা অনুযায়ী দেশের গ্যাসের মোট মজুদ 39.80 ট্রিলিয়ন ঘনফুট। অর্থাৎ আমাদের দেশের এটা কিন্তু প্রায়, অর্থাৎ আমাদের দেশের যে গ্যাস আছে সেটার মোট মজুদটা হচ্ছে 39.80 ট্রিলিয়ন ঘনফুট। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদিত গ্যাস ক্ষেত্র হলো বাখরাবাদ, হবিগঞ্জ। আমরা এটা কি একটা অন্য কালিতে দেখবো? হ্যাঁ দেখতে পারি। আমরা এটাকে একটা আকাশি কালিতে দেখি। সেটা কি কোথায় আছে? বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলসা, তিলাস, রশিদপুর, সিলেট, তিতাস, বেলাব, নরসিংদী, মেঘনা, শাহবাজপুর, সেমুতা, তারপর হচ্ছে কি সুন্দরপুর, সিকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, সালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেন্সুগঞ্জ, মৌলভীবাজার, বিবিয়ানা বাজার, বাঙ্গুরা ইত্যাদি। অর্থাৎ এই যে গ্যাস ক্ষেত্রগুলো আছে এগুলো কি এখন বলতে পারো যে ভাই আসলে প্রত্যেকটাকে আমার জন্য মুখস্থ করা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট তোমাদের পড়ানোর জন্য বা বোঝানোর জন্য বোঝানো হলো। এই যে গ্যাস ক্ষেত্রগুলো আছে এই গ্যাস ক্ষেত্রগুলো কি তৈরিতে কি করে? আমাদের কাঁচামাল তৈরি করে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আছে যে আমাদের কি তৈরি করে? এই গ্যাসগুলো রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল তৈরি করে। আমাদের যে ইউরিয়া আছে বা যে সারগুলো আছে এগুলো তৈরি কাঁচামাল কোথা থেকে আসে? এই যে খনিজ সম্পদ থেকে আসে। এবং খনিজ সম্পদের কোন উৎস থেকে আসে? প্রাকৃতিক গ্যাস থেকে আসে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও গৃহে জ্বালানি ব্যবহার করা হয়। আমাদের বাসাবাড়িতে যে রান্না করা হয় সেটা আমরা কি দিয়ে করি? আমরা সেটাকে চিনি এলপিজি। আমরা সেটাকে কি বলি? এলপিজি বলি। তোমরা এটাকে সংক্ষেপে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এলপিজি গ্যাস কিন্তু কি প্রাকৃতিক গ্যাস থেকেই তৈরি করা হচ্ছে। এবার যেটা আসে চুনাপাথর, আমরা কিন্তু কিছুদিন আগে দিয়েছিলাম যে সাদা পাথর বা চুনাপাথর খুবই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা খনিজ সম্পদ। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি তৈরিতে বা উৎপাদনে আসলে আমাদের চুনাপাথরে ব্যবহৃত হয়ে থাকে। তো ওই যে আমরা বলেছিলাম যে সিলেটে সাদা পাথর চলে যাচ্ছে, কেন যাচ্ছে? এই এইগুলো উৎপাদন করা বা এই যারা আছে অসাধু ব্যবসায়ী আছে তারা এইগুলো তৈরি করবে। কাঁচামাল তো যেহেতু সীমিত, আমরা এখানেই পড়েছি যে আমাদের প্রাকৃতিক সমৃদ্ধ এমন সমৃদ্ধ নয়, ফলে যতটা সুযোগ আছে লুটে পুটে নিয়ে নিয়েছে। এখন কি কি আছে সেগুলো আছে সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং, এরপর আছে কি ব্লিচিং পাউডার, যেটা ব্লিচিং পাউডার হিসেবে ব্যবহার করি। এখন এইটার জন্য আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো কি কোথায় কোথায় সেটা যদি আমরা একটু দেখি, কি দেখা যায় সিলেটের ভাঙ্গারহাট এবং বাংলি বাজার, সুনামগঞ্জের টেকেরহাট, জয়পুরহাটের জামালগঞ্জ, কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর মজুদ আছে। ওই যে বলেছিলাম কিছুক্ষণ আগে এই সব জায়গাগুলো আসলে চুনাপাথরের জন্য বিখ্যাত। এটা কিন্তু বহুপদীর জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি একটা স্টার দিয়ে দিচ্ছি, স্টারটা খুবই লেম হচ্ছে কিন্তু আসলে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক।
এবার যদি কি চীনামাটি 3 নম্বর টপিকে, এটা নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর। কোথায় কোথায় উৎপাদিত হচ্ছে? নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রাম জেলায় চীনামাটি পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায় আমরা কিন্তু দেখে নিলাম। এগুলোর দিকে কি তৈরি করা হয়? সেখান থেকে তৈরি করা হচ্ছে বাসনপত্র, স্যানিটারি দ্রব্য, অর্থাৎ আমাদের যে ওয়াশরুম বা টয়লেট তৈরিতে যেই স্যানিটারি দ্রব্যগুলো আছে এইগুলো আসলে তৈরি হয় হচ্ছে চীনামাটি দ্বারা। এরপরেরটা যদি আমরা চলে যাই, যে আমাদের 3টা জিনিস পড়া হয়ে গেলো, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের কয়লা। কয়লা কোথা থেকে কি হচ্ছে দেখি। বাংলাদেশের সিলেট, বাংলাদেশের কোথায় কোথায় কয়লা উৎপাদিত হয় এটা যদি আমরা অন্য কিছু একটা কালিতে দাগায় দিই, সেটা কি? বাংলাদেশের সিলেট, রাজশাহীর জয়পুরহাট, ফরিদপুর, দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লার 5টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যেহেতু খুবই সীমিত 5টি মাত্র, এই 5টি আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমে কি? বাংলাদেশের সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর, দিনাজপুরের বড় পুকুরিয়ার মোট কয়টা? 5টা। এবং এই সম্প্রতি দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। সম্প্রতি এই যে দিনাজপুরের বড় পুকুরিয়া আছে এটা থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। এবার আছে কি? কঠিন শিলা। দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলার রানীপুরের কঠিন শিলার মজুদ রয়েছে। কঠিন শিলা অর্থাৎ পাথর বোঝাচ্ছে হচ্ছে বর্তমানে এসব খনিতে কঠিন শিলা উত্তোলিত হচ্ছে। জায়গাগুলো আমরা একটু যদি আন্ডারলাইন করে নিই বা আমাদের পড়ার জন্য খুবই সুবিধা হচ্ছে। সেগুলো কোথায় কোথায়? দিনাজপুরের মধ্যপাড়া এবং রংপুরের রানীপুকুরে কঠিন শিলা। এবার সিলিকা পাথরটা যদি দেখি হবিগঞ্জ, মৌলভীবাজারের, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, জামালপুরে সিলিকা পাথর রয়েছে। এবং এগুলো থেকে কি করা হয়? কাঁচ, রং, রাসায়নিক দ্রব্য তৈরি করা হয়। কাঁচ, রং এবং কি তৈরি করা হয়? রাসায়নিক দ্রব্য তৈরি করা হয়। গন্ধকটা যদি দেখি, আসলে গন্ধকটা মূলত হচ্ছে বারুদ তৈরিতে যেটা ব্যবহৃত হয়। বারুদ বা গ্যাস লাইটার যেই আমরা চিনি, যেটাকে আমরা কি বলি? আমরা তো এটাকে বারুদে বলে থাকি। যে ধর একটা গ্যাসলাইট মাথায় যে থাকে ওইটাকে বলে গন্ধক বা পরিশোধন তেল। অর্থাৎ এইটা দিয়ে আসলে জিনিসটার যে স্মোক বা ওই যে ফ্লার বা যেটাকে বলে যে আগুনের কি বলে? আগুনের অগ্নিশিখা, এই যেটা তৈরি করে এটা হচ্ছে গন্ধক করে। এবং চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় সম্ভাবনা রয়েছে? চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে। এই কুতুবদিয়া দ্বীপ যখন তোমরা হয়তো সামনে হয়তো পড়াশোনা করবে তখন কুতুবদিয়া সম্পর্কে আরও ব্যাখ্যায়িত জানবে। খনিজ তেল কি? সিলেটের হরিপুরে খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে। দেশের উপকূলীয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে তেলের অনুসন্ধান কাজ চালানো হচ্ছে। কিসের চালানো? তেলের অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। এবার যদি দেখি 9 নম্বরে কি আছে? 9 নম্বরে আছে তামা। আমরা জানি রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ, রংপুর জেলার কুইটা, রানীপুকুর, পীরগঞ্জ এবং দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার স্তরে সামান্য সন্ধান পাওয়া গেছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার বা মুদ্রা তৈরিতে তামার ব্যবহার করা হয়। এবার পরবর্তীতে চলে আসে আসলে বন সম্পদ যদি দেখি, বনভূমি ও বন সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যে কোনো দেশের শতকরা 25% হচ্ছে বনভূমি থাকা প্রয়োজন। অর্থাৎ একটা অঞ্চলের 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ তোমার বনভূমি থাকতে হবে। কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র 17.62% এবং অন্যান্য তুলনায় আমেরিকায় রয়েছে শতকরা 33.84 ভাগ, জাপানে রয়েছে 67 ভাগ, বার্মায় রয়েছে 63 ভাগ এবং ভারতে রয়েছে শতকরা 23.7 ভাগ বনাঞ্চল। বাংলাদেশের বিভিন্ন বন্ধনের আমাদের বনভূমির সঙ্গে 5 ভাগে ভাগ করা হয়। যে একটা দেখো একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে, চার্টটা দেখে দিচ্ছে কি কি আছে। প্রথমে হচ্ছে পাহাড়ি বন, প্রাকৃতিক বন, সৃজিত ম্যানগ্রোভ বন, শাল বন এবং কি জলভূমির বন। এখন আমরা দেখি বনভূমির পরিমাণ, পাহাড়ি বন হচ্ছে 1377 হেক্টর, এটা হচ্ছে কি 1000 হেক্টর। অঞ্চলগুলো কি কি? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এবং প্রধান বৃক্ষগুলো কি কি যদি দেখি, গর্জন, চাপালি, ঢাকিল জাম, সিবিউ, সেগুন, গামার, চম্পা, জারু, সোনালু, এইগুলাই। এরপরে কি আছে? প্রাকৃতিক ম্যানগ্রোভ যেটা আছে এটা হচ্ছে কি 610 হেক্টরের জমি আছে। এটার এরিয়া কাউন্টটা এটা হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এইখানে যে 25% রয়েছে তার থেকে বেশি বনভূমি রয়েছে। এবং এই অঞ্চলে কারণ এখানে কি রয়েছে? এখানে রয়েছে সুন্দরবন, সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর, গাইনগরান সবগুলো কি সুন্দরবনের বা আমাদের সুন্দরবনের জন্য যে বিখ্যাত যে গাছগুলো আছে সেগুলো কিন্তু এইগুলো। যার ফলে এই যে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন এইখানে যে শতকরা 25% কথা বলা হচ্ছে সেটা থেকেও বেশি আছে। এবার আস্তে আস্তে সৃজিত ম্যানগ্রোভ এটা হচ্ছে 200 কি আমরা কি পড়েছি 200 হেক্টর এবং এখানে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার। এখানে গাছ আছে গেওয়া ও বাইন। শালবন 120 হেক্টর আছে, সেখানে আছে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, এটা হচ্ছে শাল ও গজারি। আর জলভূমি আছে 23 হেক্টর, সিলেট ও সোনামগাঁ, হিজল, করস, পিটালি, বরুণ। তো এই যে চার্টটা আছে এটা হচ্ছে বন অধিদপ্তর 2020 সালে একটা প্রকাশিত চার্ট এবং এই চার্টটা তোমাদের খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম যে আসলে কোন
কোন অঞ্চলে কোন কোন এরিয়ার জন্য বিখ্যাত। এইটা পার্বত্য চট্টগ্রাম বলতে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। আমাদের যে অঞ্চল মেনগব অঞ্চল, এটা হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চল, তৃতীয় মেনগব অঞ্চল বলতে বোঝানো হচ্ছে ওই সব অঞ্চল, অর্থাৎ পাহাড়ি যে অঞ্চল শালবন বিহার বোঝানো হচ্ছে যে আমাদের ময়মনসিংহ বা ওই সব অঞ্চলে, এবং জলাভূমি বলতে সিলেট বা সুনামগঞ্জ জানো যে এই সব অঞ্চলে কিন্তু খুবই বেশি বন্যা হয়ে থাকে বছর একটা অংশে, যার ফলে এই অঞ্চলে যেই প্রধান প্রধান বৃক্ষ আছে সেগুলো দেখে নিলাম। এবার প্রাণী সম্পদ যদি দেখি, প্রাণী সম্পদ কি বাংলাদেশ সর্বত্র প্রাচীর রয়েছে গৃহীত বাড়ির পশু পাখির মধ্যে রয়েছে কি গরু। আমরা জানি যে আমাদের প্রতি বছর গরু থেকে অনেকটা টাকায় গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি। সুন্দরবন পার্বত্য চট্টগ্রাম বন অঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও অসংখ্য প্রজাতির পাখি। আমাদের নদ নদী যেমন বিল, হাওর, পুকুর, জলাশয়, নানা রকম মাছ পাওয়া যায়। এই ধরনের সম্পদে আমাদের পুষ্টির চাহিদা মেটায় এবং কর্মসংস্থান বৃদ্ধি করে, চামড়া শিল্পে কাঁচামালের যোগান দেয়। এবং গুরুত্বপূর্ণ একটা বললাম এটাকে, এছাড়া কি আমাদের মৎস্য শিল্প আমরা জেলা ভাইরা যেটা করে, বা আমাদের এই যে সুন্দরবন আমাদের অনেক কাঠের সহায়তা করে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে আমাদের প্রাণী সম্পদ থেকে আছে। অর্থাৎ প্রাণী সম্পদ কাঠ তো করে না, কিন্তু আমাদের এই যে মাছ বা আমাদের পশু বা আমাদের গরু থেকে চামড়া উৎপাদিত হচ্ছে, এইগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার শক্তি সম্পদ যদি দেখি যে কারখানা বা যানবাহন, যোগাযোগ, যান্ত্রিক চাষাবাদ, গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার অপরিহার্য। কয়েকটি উৎস থেকে শক্তি পাওয়া যায়, কয়েকটি উৎসগুলো দেখে নিই। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, আণবিক শক্তি, সৌরশক্তি এবং বিভিন্ন ধরনের জ্বালানি সামগ্রী। কয়েকটি স্থানে কয়লার সন্ধান পাওয়া গেছে, তা এখন উত্তোলন শুরু হয়নি। সিলেটের হরিপুরে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পরিমাণ পেট্রোলিয়াম বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। আণবিক শক্তির বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, অর্থাৎ আমাদের বিদ্যুৎ তৈরিতে কী তৈরি হয়? আণবিক শক্তি। আমরা এটা শিখে নিলাম আজকের ক্লাস থেকে। বাংলাদেশের শক্তির যোগান বহু অংশে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ও প্রাকৃতিক উপকরণ থেকে আসে। আমরা প্রাকৃতিক গ্যাস কলকারখানা, গৃহকর্ম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত করে থাকি। এ থেকে আমাদের পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ থেকে আমরা কি বলি? পানি বিদ্যুৎ। অর্থাৎ আমরা বলে থাকলাম, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখি যে এদেশে আসলে যেখান থেকে পানি থেকে বিদ্যুৎ করা হয়, আমরা জানি কি বিভিন্ন ধরনের পানিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এগুলোকে কী বলা থাকে? পানি বিদ্যুৎ। এটা মূলত কোথায়? পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে একমাত্র পানির এই যে জিনিসটা আছে, এটা আছে যে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক কর্ণফুলী নদীর তীরে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এছাড়া গ্যাস, তেল, কয়লা উৎপাদিত হয়ে থাকে, এগুলোকে তাপ বিদ্যুৎ বলা হয়ে থাকে। এগুলোকে কী বলা হয়ে থাকে? এগুলোকে বলা হয় তাপ বিদ্যুৎ। এবং নিচে কিছু তাপ বিদ্যুতের যে তৈরি কারখানা আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমত আছে কি গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? খুলনা। ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কুষ্টিয়া। ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠাকুরগাঁও। সৈয়দপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, নীলফামারী। এছাড়া গ্যাসের জন্য যেটা আছে সিদ্ধিরগঞ্জ তাপ কেন্দ্র, নারায়ণগঞ্জ। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, নরসিংদী। শাহজি বাজার তাপবিদ্যুৎ কেন্দ্র, সিলেট। চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম। এদেশের বিভিন্ন প্রকার জ্বালানি হয় থাকে কোথায় থেকে? কাঠ, গোবর, পাট, তুষ পাতা, এই থেকেও তাপশক্তি উৎপন্ন করা হয়। তোমরা জানো যে আমাদের এই যে ইটের ভাটায় কিন্তু মূল কাঠ কিন্তু কাঠ, এটা থেকে যদিও তাপ উৎপন্ন করা হচ্ছে না, আমি তোমাদের বোঝানো চাচ্ছি। অথবা ধরো কিছু হিট দিয়ে যদি বিদ্যুৎ তাপ থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, সেখানে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হয়। বর্তমানে সরকার কুইন্টা রেন্টাল সার্ভিসে বিদ্যুৎ সরবরাহ গ্রহণ করে থাকে। বর্তমান সরকারি কোন সার্ভিসে? কুইক রেন্টাল সার্ভিস উল্লেখ করা দরকার। বর্তমানে বিভিন্ন দেশের বায়ু প্রবাহ, সৌর বা জৈব গ্যাসকে শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং কি টারবাইন বিশ্বে আণবিক শক্তির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের এসব উৎস থেকে শক্তি উৎপাদন প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন আসে, বা তার থেকে আমরা শতভাগ না হলে 99%, 99.99 ধরতেই পারি, অর্থাৎ শতকরা শতভাগের 0.1% হয়তো বা বিদ্যুৎ বৈষম্য আছে কিছু অঞ্চল, কিন্তু বেশ এইসব অঞ্চলেও সরকার আসলে সৌর বিদ্যুতের যেই দিয়ে দিয়েছে এবং শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। আমরা জানি যে আমাদের 2023 সালে হয়তো শতভাগ বিদ্যুতায়ন করা হয়ে থাকে। এবার পানি সম্পদে যদি দেখি, পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ যা প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণা অপরিহার্য। দেশের কি সম্পদগুলো দেখি? কৃষি, বনজ, প্রাণীর শক্তি, অস্তিত্ব রক্ষা হোক সেটা পানি সম্পদ প্রয়োজন। মানুষের পানি সহ উৎস তিনটে রয়েছে: নদী, নালা, খালবিল, পুকুর ও সমুদ্র, বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ। অর্থাৎ প্রথমত হচ্ছে আমাদের এই যে নদী, নালা, খালবিল বা পুকুর সমুদ্র যা আছে, দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টিপাত অর্থাৎ উপর থেকে যেটা আসতেছে, এবং ভূগর্ভস্থ মাটির গভীর থেকে আমরা জানা নিচ্ছি। এ নিয়ে আলোচনা আমরা কৃষির অপরিহার্য, এটা কৃষির জন্য পানির যোগান কম বেশি হলে কৃষি ক্ষতিগ্রস্ত। আমরা জানি যে কৃষি যদি শেষ না হয়, প্রপার টাইমে যদি কৃষি জমি শেষ না দেওয়া হয়, ফসলগুলো কি শুকিয়ে যায় বা অতিরিক্ত পানি সেচের কারণে কিন্তু গোড়া পচে যায়। এই অভ্যন্তরীণ জলাশয় বা সমুদ্রের কারণে জলজ সম্পদ, নদীর স্রোত, উৎপন্ন পানির বিদ্যুৎ, আমাদের অসংখ্য নদী, খাল, বিল ও জলাশয়কে কেন্দ্র করে আমাদের গড়ে উঠেছে এবং বিদ্যুতের ব্যবসা বাণিজ্য করেছে। নদ নদী বা পানি বা বৃষ্টির দেশের আবহাওয়া পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে থাকে। বাণিজ্য
সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের উন্নয়নের গতি বাড়বে। এবার চলে আসি দ্রব্যে, আসলে আমাদের কী কী দ্রব্য আছে। আমরা এতক্ষণ তো সম্পদ পড়লাম, এবার আসুক দ্রব্য। কারণ জিনিসটাকে কী পড়তেছিলাম আমরা? অর্থনীতি। তোমাদের হয়তো মনে হতে পারে যে বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়তেছি, আসলে না, এটা অর্থনীতি। অর্থনীতিতে সম্পদের যে ব্যাখ্যা বা কোনগুলো কী সম্পদ আমরা এতক্ষণ সেটা আলোচনা করলাম। দ্রব্য বলতে আমরা সাধারণত সেই সকল বস্তু সম্পদকে বুঝে থাকি যেটা মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে রেখে। এই লাইনটা যদি আমরা একটু গুরুত্বপূর্ণভাবে দাগিয়ে দিই বা গুরুত্বপূর্ণভাবে কোনো একটু কিছু আন্ডারলাইন করে দিই, সেটা কি? মানুষের অভাব মেটানোর যেটাই ক্ষমতা আছে সেটাকে, এই জিনিসকে আমরা দ্রব্য হিসেবে গুণে নিতে পারি। দ্রব্য জিনিসের উপযোগ আছে অর্থনীতিকে, তাকে দ্রব্য বলে। যেমন একটা কয়েকটা শ্রেণী বিভক্ত করা হচ্ছে। শ্রেণীগুলো কী কী? এটা হচ্ছে অবাধলভ্য দ্রব্য, অর্থনৈতিক দ্রব্য, ভোগ দ্রব্য, স্থায়ী ভোগ দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য এবং আছে চূড়ান্ত দ্রব্য। আর কি আছে? দ্রব্য পণ্য যা আছে সেটা পরবর্তীতে দেখে নিচ্ছি আমরা। অর্থনৈতিক দ্রব্য কি? অর্থনৈতিক দ্রব্যটা হচ্ছে যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে হচ্ছে অবাধলভ্য দ্রব্য বলে। যেমন কি আলো, বাতাস, পানি, এগুলোকে আমরা খুব সহজে বিনামূল্যে পাচ্ছি। আমাদের পাশে আলো, বাতাস, পানি সকল কিছুরই বিদ্যমান আছে। এগুলোকে প্রকৃতিতে অবাধ রয়েছে এবং যোগানছে মেন। এগুলোকে মূলগত অবাধবদ্ধ হতে কী হতে হবে? প্রথমত হচ্ছে এটার প্রকৃতিতে অবাধ থাকতে হবে এবং তার পাশাপাশি যোগান থাকতে হবে সীমাহীন, অর্থাৎ কোনো শেষ হবে না। এবার যদি অর্থনৈতিক দ্রব্যতা দেখি, যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে থাকে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন কি কি আছে আমাদের খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল, ইভেন কি তোমাদের এই ক্লাসটি করতেও কিন্তু তোমার যে বললাম যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল সার্ভিসের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, এমবি কিনতে হচ্ছে, মেগাবাইট কিনতে হচ্ছে, এটার জন্য কিন্তু অর্থনৈতিক ভোগ দ্রব্য কি? ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোগ দ্রব্য বলে। যেমন গাড়ি বা বস্ত্র, এটা কি? এটা ভোগের মাধ্যমে আমাদের এইটার উপযোগ নিঃশেষ হচ্ছে। আমাদের একটা গাড়ির উপযোগ আছে, আমাদের খুব একটা গাড়ির দরকার। আমরা যদি এখন একটা গাড়ি পাই, আমার কালকে ঢাকা যেতে হবে, আমার একটা গাড়ির প্রয়োজন। গাড়িটা পেলেই আমার কি, এটা যখন গাড়িটা ব্যবহার করতেছি আমার উপযোগটা শেষ হয়ে যাচ্ছে। স্থায়ী ভোগ দ্রব্য যে সমস্ত দ্রব্য আসলে দীর্ঘকাল ধরে ব্যবহার করা হয়। যেমন ধরো কেউ হয়তো একটা ফোন কিনেছে, সেটা স্থায়ী ব্যবহার করবে, বা একটা ফ্রিজ, একটা গাড়ি, একটা ঘর বাড়ি, বা একটা জমি, বা একটা খেলার মাঠ, এগুলো কি মানুষ স্থায়ীভাবে ভোগ্য করবে, যে একবার করেই কিন্তু এটা শেষ করে দিচ্ছে না। আর অস্থায়ী ভোগ্য দ্রব্য সেগুলো যেগুলোকে স্বল্পকারে ভোগ্য করা হয়ে থাকে এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায়। অস্থায়ী ভোগ যেমন কি খাদ্যবস্তু বা তরিতরকারি কি একবার কিনলে খাইলেই শেষ, নিঃশেষ, বা যে কোনো অন টাইম জিনিসগুলো একবার কিনলেই কিন্তু শেষ, নিঃশেষ হয়ে যায়। মধ্যবর্তী দ্রব্যটা যদি দেখি, যে সমস্ত দ্রব্য উৎপাদিত সরাসরি ভোগের ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করে তাকে মধ্যবর্তী দ্রব্য। অর্থাৎ জিনিসটা আমার চূড়ান্ত দ্রব্য না, কিন্তু চূড়ান্ত দ্রব্য তৈরিতে ব্যবহৃত হচ্ছে। হয়তো হতে পারে যে আমাদের কাঁচামাল, ধরে যে বললাম রসগোল্লাটাই দেখি, এটা কি হচ্ছে? দুধ আর চিনি, এটা ব্যবহার করে রসগোল্লা তৈরি হচ্ছে। এখন দুধ আর চিনি কিন্তু আমার কোনোভাবেই আমাদের চূড়ান্ত দ্রব্য হিসেবে গণিত হচ্ছে না। আমার চূড়ান্ত দ্রব্য কি? রসগোল্লা বা কাঁচামাল, এই যে জিনিসটা আছে, বা কাঁচাগোল্লা যেটাকেই বলে। তাহলে আমাদের এই যে দুধ বা চিনি, এটা ব্যবহার করা হচ্ছে এটা মধ্যবর্তী দ্রব্য হিসেবে। আর চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে জিনিসটা আমরা ফাইনাল ব্যবহার করি। ধরো পাউরুটি বা চেয়ার, আমরা প্রথম সরে যায়, প্রথম কি? একটা বীজ থেকে একটা গাছ থেকে কি হচ্ছে? এখানে কাঠ থেকে একটা চেয়ার। তাহলে প্রত্যেকটা জিনিসকে এই যে আমাদের একদম বীজ থেকে আমাদের কাঠ অব্দি, এগুলো কি সব মধ্যবর্তী দ্রব্য। কিন্তু যখন এটাকে চেয়ারের রূপ দেওয়া হচ্ছে সেটা কি আমার চূড়ান্ত দ্রব্য হিসেবে গণ্য করা হচ্ছে। এবার মূলধনী দ্রব্যটা যদি আমরা দেখি, যেটা হচ্ছে যে সমস্ত উৎপাদিত দ্রব্য বা অন্য দ্রব্য সাহায্য করে মূলধনী দ্রব্য হতে, অর্থাৎ যন্ত্রপাতি, কলকারখানা, গুদামঘর ইত্যাদি, অর্থাৎ অন্যান্য জিনিসের উৎপাদন কাজে যেটা ব্যবহার করা হয়। ধরো যদি বলা হয় তাকে বিদ্যালয় কি মানব সম্পদ তৈরি করে, এটা কি আমাদের মূলধনী দ্রব্য। এবার দ্রব্য পণ্য যদি আমরা দেখি, এটা চলে আসি, দ্রব্য হচ্ছে অর্থনৈতিক পণ্য বলতে সেটা বোঝায় যা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। যেমন আটা হচ্ছে পণ্য, চূড়ান্ত দ্রব্য। আটা হচ্ছে পণ্য, কিন্তু যা চূড়ান্ত দ্রব্য হচ্ছে ব্রেড বা উৎপাদিত, অর্থাৎ রুটি হচ্ছে আটা থেকে তৈরি করা হচ্ছে এবং এইটা চূড়ান্ত দ্রব্য কি? আমাদের ব্রেড। আমরা যদি বলি এটারও চূড়ান্ত দ্রব্য, ধরো আমরা স্যান্ডউইচ তৈরি করলাম বা আমরা অন্য কোনো কিছু তৈরি করলাম, এটাও কিন্তু একটা চূড়ান্ত দ্রব্য। তাহলে দ্রব্যের আর ব্যাখ্যাটা যে, অর্থাৎ আবার যদি বললাম যে একদম তোমার গাছটা হচ্ছে আমাদের কি? গাছটা হচ্ছে আমাদের দ্রব্য, এবং এটা থেকে যখন আমাদের চেয়ার তৈরি করা যায় সেটা হচ্ছে আমাদের পণ্য। সুতা থেকে যখন আমার একটা ড্রেস তৈরি হচ্ছে, একটা শার্ট তৈরি হচ্ছে, এটা কি? আমার দ্রব্য। কিন্তু যখন এটা চূড়ান্ত তৈরি হচ্ছে সেটা কি? আমার পণ্য। এছাড়া প্রথাগতভাবে শস্য, স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস উৎপাদন হিসেবে পণ্য হিসাবে গণ্য করা হয়। সকল দ্রব্য পণ্য নয়, কিন্তু অর্থনীতিতে দ্রব্যই পণ্য, অর্থাৎ যে সকল দ্রব্য আছে সেগুলোকে পণ্য হয়, কিন্তু সেভাবে অন্য আমি যে ব্যাখ্যাগুলো দিলাম আসলে এই জিনিসই আছে দ্রব্য বা পণ্যের ব্যাখ্যা। এবারে সে আসলে সুযোগ বা এবং চয়ন কি? অপরচুনিটি কস্ট অ্যান্ড চয়েস, বা এটাকে আমরা বলতে পারি যে আসলে সুযোগ ব্যয় এবং আমাদের যে নির্বাচন, এটাকে অর্থনৈতিক ভাষায় চয়ন বা নির্বাচনও বলা হয়। এই নির্বাচন জিনিসটা আসলে কি? তো সুযোগ ব্যয়টা যদি আমরা দেখি, যে সুযোগ ব্যয় কি? অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটা ধারণা হচ্ছে সুযোগ ব্যয়। ওই যে বলেছিলাম কিছু টার্ম আছে যেগুলো অর্থনীতিকেই ডিফাইন করে, সেটার অন্যতম একটা সুযোগ ব্যয়। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তুমি প্রতিদিন কাজ করতে পারো, তো আমি একদম কমপ্লেক্স করে দিচ্ছি, আসলে আমরা
আমাদের একটা জিনিস যে ধরো আমাদের প্রতিদিনে একটা কাজ আমাদের করতে ভালো লাগে না, কেউ হয়তো প্রতিদিন ক্রিকেট খেলে, কেউ হয়তো বা প্রতিদিন ফুটবল খেলে, এমন তো হচ্ছে না। কেউ ধরো সপ্তাহে 4 দিন ফুটবল খেলে, 3 দিন ক্রিকেট খেলে, অথবা একদিন কিছু খেলেই না। এই যে এক একটা জিনিসের যে এক একটা ব্যাখ্যা বা এক একটা অপরচুনিটি রয়েছে যে তুমি চাইলেই অন্য কিছু করতে পারতেছো, এইটাকেই বলা হয়েছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। যদি আমি এটাকে অতিথির ভাষায় বলি যে ধরো আমাদের একটা জমি আছে বা 1 বিঘা একটা জমি আছে, জমিতে ধান চাষ করলে 20 কুইন্টাল ধান উৎপাদন হবে, আবার ওই জমি যদি পাট উৎপাদন করি তাহলে 10 কুইন্টাল পাট উৎপাদন হবে। কিন্তু কোনো না কোনোভাবে আমার ধান এবং পাট উভয়েরই আমার চাহিদা রয়েছে। এখন আমরা এই সুযোগ ব্যয়টা দেখবো আসলে কোনটার আমার যে ওই যে বলেছিলাম যে আমাদের 4টা টার্ম বা যে 4টা জিনিস প্রথমে পড়েছিলাম যে কোনো জিনিসের সম্পদ হওয়ার বা এই যে উপযোগ্য বা আমাদের বাহ্যিকতা যা যা পড়েছিলাম, এই পরিপ্রেক্ষিতে আসলে জিনিসটা দেখতে হবে কোনটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি সংক্ষেপে বলি যে কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি জিনিসের যতটুকু ছাড়তে হচ্ছে, ধরো এই জমিতে আমরা যদি পুরো ধান চাষ করতাম 20 মণ ধান চাষ করতে পারতাম, আবার যদি শুধু পাট চাষ করতাম 10 মণ পাট চাষ করতে পারতাম। কিন্তু কোনোভাবে যদি আমরা 15 মণ ধান এবং 8 মণ পাট চাষ করি তাহলে কিন্তু আমাদের যে সম্পূর্ণ বাজার চাহিদা আছে এটা আমরা ক্যাপ করতে পারতেছি বা ক্যাচ করতে পারতেছি। এই যে আমার যে কোনো একটা জিনিস অর্থাৎ কি ধানের যে 5 মণ কমানো হলো, কারণ কি যাতে আমরা 8 মণ পাট উৎপাদন করতে পারি বা 8 কুইন্টাল পাট উৎপাদন করতে পারি, এই জিনিসটাকেই বলা হয়ে থাকে সুযোগ ব্যয়। তো আমরা একটু সংখ্যাটা যদি ভালো করে দেখি, সংখ্যাটা কি যে কোনো একটি জিনিসটি পাওয়ার জন্য অন্য একটি জিনিস ত্যাগ করতে এবং এই ত্যাগকৃতই পরিমাণ অন্য দ্রব্যটির হচ্ছে সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট। নানা রকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টিকে অর্থনীতিকে সুযোগ ব্যয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। এবার উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আসলে এই সুযোগ ব্যয়টা আমরা কী করে বের করবো যে একটা জিনিসের আমাদের একটা উৎপাদন সম্ভাবনা আছে, অর্থাৎ এমন একটি রেখা যে রেখার সাহায্যে আমাদের ওই যে বললাম যে বিভিন্ন যে কম্বাইন আছে, ধর একটা জমি, এটা থেকে আমার সম্ভাব্য এক একটা ফল দেখালাম ছকের সাহায্যে, নিজের ছকটা আছে আমরা চাইলে সেটা দেখতে পারি। দেখো এই যে একটা সারণী দিয়ে আছে, আমরা এই সারণী থেকে বুঝে নিই যে আমাদের 5টা 6টা সমাবেশ দেওয়া আছে। যদি আমরা ধান 0 মিলিয়ন টন করি তাহলে পাট আমরা 15 মিলিয়ন টন উৎপাদন করতে পারবো। আচ্ছা যদি আমরা তা না করে 1 মিলিয়ন টন করি তাহলে আমাদের পাট 1 মিলিয়ন টন কমে যাচ্ছে। তারপর হচ্ছে যদি আমরা ধান 2 করি তাহলে এখান থেকে 3 কমে যাচ্ছে, যদি 3 করি এখান থেকে আমাদের 6 কমে যাচ্ছে। এরকম যে আমাদের এক একটা হারে কমে যাচ্ছে, এটাকেই আমরা যখন আমাদের এইটা হচ্ছে একটা সারণী, এটাকে যখন আমরা ছকে দেখবো যে এই একটা ছক, এটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা ফ্রন্টায়ার। ইংরেজিতে যখন তোমরা পড়বা এটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার, পিপিসি আর পিপিএফ। তো এই যে রেখাটা এখানে দেখানো হচ্ছে যে আমাদের যে দ্রব্যটি অর্থাৎ পাট এবং ধান, এটা কিন্তু পরীক্ষায় আঁকতে আসে, এটা চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। অ্যানালাইসিস করে দিচ্ছি সেইভাবে দেখো। তো এই যে পাটটা যখন আমার দেখানো হচ্ছে যে পাট যদি আমি এই 15 একক করি তাহলে আমার কি ধান উৎপাদন হবে 0, যার ফলে আমাদের প্রথম বিন্দুটা কোথায় এটা আসতেছে, যখন আমরা ধান কোথায় যাচ্ছি, ধান আমরা 1 মিলিয়ন টন উৎপাদন করতেছি তখন আমার পাট চলে আসছে 14তে, তখন এইটাই দেখো প্রত্যেকটা একটা ধাপে ধাপে কমতেছে এবং এই যে প্রত্যেকটা আমরা কি ছক আকারে দেখাচ্ছি এবং এইটা যখন আঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে ছকটা প্রত্যেকটা উপস্থাপন করা হয়ে যাচ্ছে তখন দেখবে একটা রেখা একদম শুরু থেকে শেষ অবধি এই অবধি চলে আসতেছে, এইটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। এবার তোমার যদি কোনো দ্রব্য ধরো এই পর্যন্ত আসে, এইখানে বলবেন এইটা একটা অঞ্চল, তো এই যে অঞ্চলটা ধরো আমাকে বলা হলো যে এই টার্গেটটা ফিল করতে হবে, ধরো এইখানে আছে ধরো কত 18 আছে, এখন 18 তো আমার দ্বারা সম্ভব না, তাহলে এইটা আমার জন্য কী হচ্ছে, এটা আমার জন্য হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল বা আমাদের যেটা অর্জন করতে পারতেছি না। এবং যদি আমাকে বলা হয় যে আসলে তোমার যে সম্পদ আছে তুমি তা দিয়ে এইটুকু উৎপাদন করো তাহলে কি আমার কি সম্পদের অপচয় হচ্ছে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা এটাই উপস্থাপন করে যে আসলে দুইটি দ্রব্যের এদের মধ্যে এমন একটি সমীকরণ প্রকাশ করে যে আমাদের যে সম্ভাব্য প্রযুক্তি এবং সম্ভাব্য যে কাঁচামাল আছে তার সাপেক্ষে আসলে যদি তৈরি কোনো উৎপাদন করা হয় তাহলে কোনটা দ্বারা আমাদের বেস্ট আউটপুট পেতে পারি। যদি আমরা এখানে দেখি যে আসলে আমরা এই যে ঘ বা গ যে কোনো একটা যদি করি এইটা করলেই আমরা 3 মিলিয়ন টন ধান এবং 9 মিলিয়ন বেল, এটা কি যা বলে অর্থাৎ পাট উৎপাদন করি, অর্থাৎ এক একটা একক থাকে, পাটের পরিমাপের একক হচ্ছে বেল আর ধানের হচ্ছে টন। তো এইটা দ্বারা কি আসলে কত সুযোগ ব্যয় হচ্ছে 3 বা 4, এই জিনিসটাই আমাদের মূল জিনিস যেটা সম্ভাবনা রেখা দেখায়। যদি চাও যে আমরা পরবর্তীতে এটা নিয়ে আরও একটা ডিটেলস ভিডিও করি সেটা করবো, কিন্তু একদম তোমাদের সংক্ষেপে আমি এটা বুঝিয়ে দিলাম।
এবার চয়নটা কি? চয়নটা হচ্ছে এই যে তুমি এবার তোমার সম্ভাবনা রেখে এটার ভিতরে তুমি কোনটাকে আসলে নির্বাচন করবা। যেমন জসিম একজন কৃষক, তার 3 বিঘা জমি আছে। এখন সম্পূর্ণ জমিতে কি ধান না গম চাষ করবে, না কিছু অংশে ধান করবে, না কিছু অংশে গম করবে, না শুধু ধান চাষ করলে তার যেটুকু হচ্ছে ওইটুকু তার স্যাটিসফাইড থাকবে। এই যে সমীকরণটা তাকে দেওয়া হচ্ছে বা এই উৎপাদন সম্ভাবনা রেখা তাকে দেওয়া হচ্ছে, এইটা আলোচনা করে সে যখন একটা আউটপুটে আসলে, যেন আমি বললাম যে ঘটা বা গটা যে উৎপাদন করা হয়, তাহলে আমার জন্য বেস্ট হচ্ছে অ্যাজ এ কৃষক, সেটাই হচ্ছে নির্বাচন বা চয়নের মূল আলোচ্য বিষয়। যদি আমরা সংজ্ঞাটা দেখি যে ফসল উৎপাদনের জন্য যে সিদ্ধান্ত প্রক্রিয়া তাকেই নির্বাচন বা চয়ন বলে। অর্থাৎ ফসল উৎপাদনের জন্য যেই সমীকরণটা আমাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে কি নির্বাচন বা চয়ন হিসেবে গণিত করা হচ্ছে বা পরিগণিত করা হচ্ছে। এবার দেখি আসলে আয়, সঞ্চয় এবং বিনিয়োগ। এরপর আরেকটা লাইন মিস দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্যই নির্বাচন করতে হয় এবং একটি ব্যক্তি পর্যায়ে বা পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতায় হয়ে থাকে। এবার আয়, সঞ্চয় এবং বিনিয়োগটা যদি আমরা দেখি, আয় কি? আয়টা হচ্ছে উৎপাদন কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক নির্দিষ্ট সময়ের যে অর্থ পায় তাকে আয় বলে। অর্থাৎ আমি যে একটা দ্রব্য তৈরি করতেছি এটার জন্য তো আমাকে একটা টাকা দিতে হবে, তো এটাই হচ্ছে আয় বা তাকে আয় বলে। যেমন শ্রমের প্রাপ্ত আয়কে মজুরি বলে। অর্থাৎ একটা শ্রমিক সে সারাদিন খাটলো বা একটা বর্গা দিল, দিয়ে প্রতি শেষে যে টাকাটা পাচ্ছে সেটাকে বলে মজুরি। জমির জন্য প্রাপ্ত আয়কে খাজনা বলে। এখন কেউ হয়তো বা জমিতে তোমার বর্গা দিয়েছে, অর্থাৎ কেউ বর্গা বলতে বোঝা হচ্ছে যে একটা মালিকের কাছ থেকে কেউ বর্গা নিয়ে কোনো চাষি জমি চাষ করতেছে, এখন তাকে কি দিতে হবে? খাজনা দিতে হবে। ধার অথবা পুঁজি ব্যবহার করে পুঁজি মানে এখন যদি আমি এই জমিতে চাষ করার জন্য আমার কাছে অর্থ নেই, আমি কি করলাম? কারো কাছে টাকা এনে এইখানে চাষ করলাম, তাকে আমাকে কি দিতে হবে? মালিককে তাকে দিতে হবে সুদ। আর হচ্ছে এছাড়া উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যেটা পায়, অর্থাৎ অ্যাজ এ কৃষক আপনি যখন সব কিছু করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মুনাফা। তাহলে প্রত্যেকটা টার্ম কিন্তু আমরা খুবই সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। এবার দেখি সঞ্চয়। মানুষ আয় ভোগ করার জন্য আসলে ভবিষ্যৎ কথা ভেবে কিছু টাকা রেখে দেয়, এটাকেই বলে সঞ্চয়। এবং এই সঞ্চয়টা হচ্ছে কিভাবে রাখে বা কতটুকু অংশ সেটাই আমরা দেখে নিচ্ছি। তো যে সংখ্যা নির্ণয় করে সঞ্চয় নির্ণয় করার সূত্র হচ্ছে S ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, যেখানে ওয়াই গ্রেটার দেন সি হবে, অর্থাৎ ওয়াই বড় হবে। এখানে আমার ভোগ হচ্ছে সি, সি মিনস হচ্ছে কনজামশন, এস সমান সমান সেভিংস, ওয়াই সমান সমান আর্নিং বা আয়, এবং সি হচ্ছে ভোগ ব্যয়। অর্থাৎ আমি যা আয় করছি সেটা থেকে আমার যেটা ভোগ ব্যয় বাদ দিয়েছি, অর্থাৎ আয় সেখান থেকে ভোগ ব্যয় বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে কি আমার সেভিংস। দেখো এইরকম একটা দেখানো হচ্ছে পাই চার্টের ভিতর যে এই হচ্ছে আমার সম্পূর্ণ আয়। সম্পূর্ণ আয়টাকে আমি আমি এতটুকু প্রায় অলমোস্ট 90 থেকে 95% আমি ইউজ করে ফেলছি, কিন্তু এই টাকাটা আমার সকল কিছু পাই আছে। ধরো কেউ যদি 20,000 টাকা আয় করে, সেখান থেকে তার ভোগ ব্যয় হচ্ছে 17,000 টাকা। 17,000 টাকা করে তার কাছে কয় টাকা থাকবে? 3,000 টাকা থাকবে। তো এই 3,000 টাকাটা হচ্ছে তার সঞ্চয়, এইটা হচ্ছে তার আয়, এবং এই যে 17,000 টাকা এটা হচ্ছে তার ভোগ ব্যয়। এবার ব্যক্তির সঞ্চয় মূলত নির্ভর করে আয়ের পরিমাণ। এখন যার আয় বেশি তার পরিমাণ বেশি, পারিবারিক দায়িত্ববোধ। এখন কেউ হয়তো বা সংসারে খুব বেশি টাকা দেওয়া লাগে না, ধরো তোমার পিতার যতটা সংসারে টাকা দেওয়া লাগতেছে বা যতটা এক্সপেন্সেস খরচ করা লাগতেছে তোমার বড় ভাই কিন্তু ততটা দিচ্ছে না। অথবা তোমার বড় ভাই সংসারে যতটা টাকা খরচ করে তুমি যখন ইনকাম করবে, যদি বড় ভাই জীবিত থাকে বা বড় ভাই আর্নিং পার্সন হিসেবে থাকে, তখন কিন্তু তুমি ততটা মাত্রা দিবা না। এরপরে আসে দূরদৃষ্টি, বা তুমি ধরো তুমি মনে করতে পারো যে আসলে সংসারে এই অঞ্চলে ভাইয়ের খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি কিছু টাকা দিই। সামাজিক নিরাপত্তা বা সুদের হারের উপর এগুলো আমাদের নির্ভরশীল। এবার যদি বিনিয়োগ দেখি, মানুষ আয় ও সঞ্চয় করে থাকে। এখন এই যে আয় ও সঞ্চয়টা আসলে উৎপাদন বাড়ানোর কাজে যদি আমরা কোথাও গচ্ছিত রাখি বা কোনো একটা ক্ষেত্রে বিনিয়োগ করি, সে যে কোনো সেক্টর হতে পারে, একটা কলকারখানা করলাম, আমি একটা দোকান দিলাম, যে কোনো একটা কিছু করলাম, এটাকে আসলে আমাদের বিনিয়োগ বলে। ধরি একটি নির্দিষ্ট সময় একটি কলকারখানায় 1,00,000 টাকার মূলধন সামগ্রী আছে, উৎপাদন বাড়ানোর জন্য আরও 50,000 টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। এই যে উৎপাদন বাড়ানোর জন্য আমি যে অতিরিক্ত টাকাটা খরচ করেছি সেটা হচ্ছে বিনিয়োগ। যদি বিনিয়োগটা সফল হয় তাহলে কি আমার উৎপাদন বাড়বে, আমার লাভ বাড়বে, আমার সকল আমার যে ক্ষমতা আছে বা আমার যে মূলধন আছে এটাও বাড়বে। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। অর্থাৎ দ্বারা আমাদের বোঝা যাচ্ছে যে ওই বলা হয় না ইংলিশে একটা, ইংলিশে হিন্দিতে বলে যে রিক্সে তো কি না, রিক্সে তো ইস খেয়ে নেওয়ার যে বলে বা যাই বলুক, এই যে কথাটা, অর্থাৎ এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের বিনিয়োগের মাধ্যমে যখনই আমি রিস্কটা নিচ্ছি তখনই কিন্তু আমার দ্বারা যে উৎপাদন পরিমাণ এবং উন্নয়ন সম্ভব হচ্ছে, কিন্তু এটা অবশ্যই প্রপার প্ল্যান নিয়ে আসতে হবে। এবার দেখি অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক কার্যাবলী দেখি। বেঁচে থাকার জন্য মানুষ নানাবিধ কাজ করে, এসব কাজের মূল হলো জীবিকা সংগ্রহ করা। জীবিকার জন্য কেউ কলকারখানা, কেউ অফিস, কেউ জমিতে কাজ করে। জীবিকা সংগ্রহ ছাড়া মানুষ খেলাধুলা, চিত্তবিনোদন সেগুলো কাজ করে থাকে। এখন অ্যাজ এ ক্রিকেটার অনেকের কিন্তু প্রফেশন চিত্তবিনোদন, এখন তার কি ওইটা না, ওইটা তার জীবিকা। আবার অনেকে সমাজবিরোধী কাজের সাথে জড়িত থাকে। এখন উপরে কাজগুলো আসলে কোনটা অর্থনৈতিক কার্যাবলী এবং কোনটা অর্থনৈতিক কাজগুলো, এগুলো আমরা দেখে নিচ্ছি। দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, একটা হচ্ছে কি অর্থনৈতিক কার্যাবলী।
অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলী করে থাকে তাকে হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়ে থাকে। এখন অর্থনৈতিক কার্যাবলীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে বা জীবনের জন্য তা ব্যয় করে, যেমন শ্রমিকেরা কারখানা কাজ করে, কৃষকেরা জমিতে কাজ করে, বা তারপর ডাক্তার রোগীদের চিকিৎসা করে থাকে, শিল্পপতিরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। এই যে কাজগুলো আসলে এইটাই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হচ্ছে দ্রব্য সামগ্রীর অভাব পূরণ করা এবং নতুন দ্রব্য ও পণ্য সৃষ্টি করা। একদম সহজভাবে বলতেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হচ্ছে মানুষের যে অর্থনৈতিক কাজকাম করতেছে এটার কারণ কি, যে আমার যে অভাবটা আছে এটা আমি শেষ করব এবং নতুন কিছু কিনবো বা আমাদের যে সেবা আছে এটা সৃষ্টি করব। এবার অর্থনৈতিক কার্যাবলী কী কী, যে সমস্ত কাজে অর্থ উপার্জন করে না, জীবন বিদয় হয় না, তাকে হচ্ছে অর্থনৈতিক উপার্জন বলা হয়ে থাকে। যেমন পিতামাতার সন্তান বা শখের বসে খেলাধুলা করা, এই যে বললাম খেলাধুলা এজ এ প্রফেশন করলে সেটা কিন্তু অর্থনৈতিক হচ্ছে, কিন্তু যখন তুমি শখ হিসেবে খেলাধুলা করবা সেটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে তোমার গণ্য করা হবে। বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী যদি দেখি, যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশ, বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশের তকমা পেয়েছে এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশে বা তিনটি খাতের উপর তারা, তিনটি খাত কি, কৃষি, শিল্প এবং সেবা। তবে সাম্প্রতিককালে জাতীয় আয়, শিল্প, সেবা খাতের অবদান ক্রমেই বাড়ছে, জাতীয় আয় কৃষির অবদান ক্রমশ কমছে। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষি এখন বড় খাত। আমি পড়েছিলাম যে শ্রম থেকে শক্তির 40.62% শ্রমিক এ খাতে নিয়োজিত। এরপরে আছে আমাদের জনসংখ্যা প্রায় 63% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, সেটা আমরা এই অধ্যায় প্রথম দিকেই পড়েছি। জমি চাষ, বীজ বপন, পানি সেচ, কীটনাশক, ওষুধ ছিটানো, ফসল কাটা, ফসল বিক্রয়, পশুপালন, মাছ চাষ, মাছ ধরা, মাছ বিক্রয়, হাঁস মুরগি প্রতিপালন, বিভিন্ন রকম তরিতরকারি, ফলমূল উৎপাদন বিক্রয়ের মতো কাজ কৃষিখাতে অন্তর্ভুক্ত। এবার যদি শিল্প অর্থনৈতিক কাজগুলো দেখে, যে কৃষির পরে শিল্পের অবস্থান, এবং এখানে শিল্প কী আছে, তৈরি পোশাক বা RMG রেডিমেড, RGM রেডিমেড গার্মেন্টস, RMG হবে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট, তারপর হচ্ছে পাট তুলা, চা প্রক্রিয়াকরণ, নিউজপ্রিন্ট, সিমেন্ট, রাসায়নিক দ্রব্য। শিল্প খাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ হচ্ছে এখানে নিয়োজিত। বাংলাদেশের অর্জিত বৈদেশিক মুদ্রা অর্থাৎ এইটার 80% বা শতকরা 80% টাকাই আসে হচ্ছে আমাদের শিল্প খাত থেকে। এবার যদি আমরা সেবা খাতটা দেখি, সেবা খাতটা কি, সেবা খাত বলতে আমরা যে কোনো সেবা, তো এই সেবা খাতে হচ্ছে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে মেরামত, প্রশিক্ষণ, পরামর্শ এবং অন্যান্য অন্তর্ভুক্ত যেমন শিক্ষকতা, নার্সিং, এই সকল সেবা খাতে আছে কিন্তু, এবং এইগুলোকে আসলে কাজ করে থাকে আমাদের অর্থনীতির জন্য। তো এই হচ্ছে আসলে আমাদের 2 অধ্যায়ের প্রত্যেকটি আলোচনা বিষয় এবং প্রত্যেকটি জিনিস দেখো ধরে ধরে বুঝিয়েছি। এবং এরপরে 3 অধ্যায় দেখে দেখলা যে পিডিএতে 3 অধ্যায়ের পরে একটু কিন্তু ঝলক দেখা গেছে। তো তোমাদের এই হচ্ছে মূল কথাবার্তা। এই অধ্যায়টি যা যা পড়েছি প্রত্যেকটা জিনিস দেখো দাগিয়ে দিয়েছি এবং ক্লাসের মাঝখানে কোনো না কোনো সময় দেখো যে আসলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো তুমি একটু পাসওয়ার্ডটা কাইন্ডলি ভিডিওটা যে কোনো একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করলে তুমি পেয়ে যাবে, এবং পাসওয়ার্ডটা খুবই ভালো করে স্ক্রিনের উপর দেওয়া যাতে তুমি খুবই সুন্দরভাবে দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং এই অধ্যায় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমার ফেসবুক পেজে নক দিতে পারো, আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে সফল রাখতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।